স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জানাবো খবরের বিস্তারিত। বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছে কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সাক্ষ্যের ভিত্তিতে এপিপিজির এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। প্রতিবেদনে 2 সহস্রাধিক নৃশংসতার বর্ণনা দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হলেও তোষামোদী, দুর্নীতি ও মানবাধিকার পরিস্থিতি হতাশাজনক ছিল। তবে বর্তমানে সরকারি প্রতিষ্ঠান, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যম ইস্যুতে আস্থার অভাব রয়েছে। আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে ব্যর্থ হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভালো প্রভাব পড়বে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ নতুন কিছু নয় মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকার ও সমর্থকদের বিরুদ্ধে হত্যার অভিযোগের সংখ্যা বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে। ইসকনের বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এই সকল অংশীজনদের মধ্যে দিয়ে এ সময় তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন, চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ। পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা। এগুলো হচ্ছে অনৈক্য তৈরি করা, বিভাজন তৈরি করা, প্রশ্ন তৈরি করা। সরকার ব্যর্থ হোক, অকার্যকর হোক, সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায়। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও। কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না, এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো, এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তিনি আরও বলেন, ইসকনের বিষয়টি একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন। ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে, আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। পতিত সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় পার্টি। একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনই আনুপাতিক হারে নির্বাচন করা সম্ভব নয় বলেও মত দলটির চেয়ারম্যান জি.এম. কাদেরের। সংস্কার প্রয়োজন, তবে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ সমর্থন করে না জাতীয় পার্টি। এখনই আনুপাতিক নির্বাচনের পক্ষে নয় জাতীয় পার্টি। একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ 2 বারের বেশি সে পদে অধিষ্ঠিত হতে পারবেন না। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংবিধান সংস্কার নিয়ে 19টি প্রস্তাবনা দেয় জাপা। 2 বারের বেশি উনি থাকতে পারবেন না। দুপুরে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জি.এম. কাদের বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে একতরফাভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এবং সংসদে তা পাশ করানোর ক্ষমতা দেয়। এর ভারসাম্য আনা প্রয়োজন। উনি শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং চিফ জাস্টিস নিয়োগ ছাড়া আর সব ব্যাপারেই ওনাকে
প্রধানমন্ত্রীর মতামত দিয়ে করতে হবে। প্রেসিডেন্টকে ওইভাবে শক্তিশালী করার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেইভাবে শক্তিশালী করার জন্য প্রথম কথা হলো ওনারকে ফ্রি করে দেওয়া। দুঃশাসনের জন্য আওয়ামী লীগের বিচার দলটিকে নিষিদ্ধ করা নিয়ে প্রশ্নের জবাব দেন জাপা চেয়ারম্যান। যে যখন যেটাই করেছেন যদি অপরাধ করে থাকেন তার বিচার আমরা চাই, কিন্তু অপরাধের বিচার করতে হবে এবং অপরাধ দেখে প্রমাণ করে বিচার করতে হবে, তারপরেই আমি মনে করি এটা গ্রহণযোগ্য হবে। কোনো দলকে ব্যান করতে যেন না, ব্যান করলে তার যদি জনসমর্থন থাকে তারা সরকারের বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত হবে, হয়তো তারা সরকারকে পতন করার চেষ্টা করতে পারে। সবসময় দেশে একটা অশান্ত পরিস্থিতি থাকবে। বাংলাদেশে কখনোই সম্পূর্ণ গণতন্ত্র ছিল না, সবসময় এটি কুরুষিত হয়েছিল, জানান সাবেক সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না। সুলতানা স্বর্ণা, DBC নিউজ, ঢাকা। জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজেই আসবে না, এমনটা মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর ERF মিলনায়তনে এক সেমিনারে দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ সরকার কেন এখনও বাজেয়াপ্তের উদ্যোগ নেয়নি সে প্রশ্ন তোলেন তিনি। জানান, আগামী রবিবার শ্বেতপত্র কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার কাছে। সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, আগামী 6 মাস দেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর সময়। স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, জনগণের লুণ্ঠিত সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ না নিলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? তার মতে, আর্থিক স্বস্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজেই আসবে না। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এর আগে ডক্টর দেবপ্রিয় জানান, 1 ডিসেম্বর শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর 12টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব। এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে। যদি আমার ইনফ্লেশন আর যদি রিজার্ভের ক্রাইসিস থাকে, এই দুইটা একটা ভিশাস সার্কেল তৈরি করে ফেলে। এই ট্র্যাপ থেকে বের হয়ে আসাটা অত্যন্ত মুশকিল। সামনের 6 মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময়। 6 মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে, আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল। এ সময় উন্মুক্ত বাজেট জরিপ 2023-এর ফলাফলের মোড়ক উন্মোচন করা হয়। মুস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা। আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ করতে যাচ্ছে নিহত সেনা সদস্যদের স্বজনরা। একই সাথে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, দোষীদের বিচারসহ 7 দাবি জানান তারা। দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রতি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আড়ালের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার তাগিদ দেন। 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হয় বিডিআর বিদ্রোহ। বিদ্রোহী সদস্যরা পিলখানায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের স্বজনরা জড়ো হন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে। নানান বাধায় 15 বছর বিচার চাইতে পারেননি, তাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বচ্ছ বিচারের দাবি জানান তারা। আমরা আসলে জানি না যে আমরা আরো কি করলে
আমরা বিচারটা পাবো। পর্দার আড়ালে রয়ে যাওয়া যে সমস্ত ষড়যন্ত্রকারী তারা তো আসলে ক্ষমতায় ছিল এবং সেই সময় তারা প্রভাবিত করত আইনজীবীদেরকে, প্রভাবিত করত সাংবাদিকদেরকে। শুধু স্বজনদের দাবি পিলখানার ঘটনাটি বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পিছনে কিছু কুশীলব থাকেন, সেই সব কুশীলব কারা ছিলেন আমরা সেই জিনিসটাও জানতে চাই। বিভিন্ন সময় হয়তো নিজেরাই কথা বলার সময় আমরা আশপাশে দেখতে হয়েছে যে আচ্ছা কেউ কি আছে যে আবার আরেক জায়গায় গিয়ে বলবে যে অমুকের বিরুদ্ধে কথা বলেছি। বর্তমান সরকারের প্রতি পিলখানা ঘটনার পুনঃতদন্ত ও 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবি জানান স্বজনেরা। প্রস্তাবিত ইনকোয়ারি কমিশনের অগ্রগতি আমাদেরকে জানানো হোক। ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক। 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। দুঃখের সাথে জানাতে হয়, যখন শুনতে হয় আপনারা এত কিছু পেয়েছেন, সরকার অনেক কিছু দিয়েছে, কোনো মানুষ চলে গেলে কি টাকা পয়সা দিয়ে সেটার অনুপস্থিতি ফিরে পাওয়া যায়? একটা দিবসে তো চেয়েছি, আমরা টাকা চেয়েছি, আমরা গহনা চেয়েছি, আমরা পয়সা চেয়েছি, যা তো ওখানে দিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেন, পুরো দেশ পিলখানা ঘটনার প্রকৃত রহস্য জানতে চায়। পিলখানার হত্যার বিচারের জন্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এস আলম। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি জানান, তারল্য সংকট কাটাতে 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংকগুলোকে দেয়া টাকা সুদসহ ফেরত নেবে বাংলাদেশ ব্যাংক। সব জায়গাতেই যদি ধরি 15 বছরের সবকিছুকে কি আপনি উঠাইতে পারবেন? পারবেন না। 15 বছরে যারা চাকরিতে ঢুকছে, যেভাবেই ঢুকুক না কেন, তাদের কি সব অপসারণ করতে পারবেন বা চাইবেন? পারবেনও না, চাওয়া উচিত নয়। তাদেরকে সঠিক পথে নেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। যদি তারপরেও অনিয়ম ঘটে, আমাকে দৃষ্টি আকর্ষণ করেন, আমাকে একটু অভিযোগগুলোকে স্পেসিফিক নেচারে দেন, যেটাকে তদন্ত করা যায়, আমরা অবশ্যই কঠোরভাবে ব্যবস্থা নেব। ন্যাশনাল ব্যাংকে বহুমাত্রিক ও বহুপাক্ষিক অনিয়ম হয়েছে উল্লেখ করে ব্যাংক থেকে অনিয়ম করে ঋণের নামে নেওয়া বিপুল অর্থ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বৃহস্পতিবার দুপুরে বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংকে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন, এই বিষয়ে এরই মধ্যে একাধিক অডিট টিম কাজ করছে। অনেক গ্রাহক টাকা তুলে ব্যাংকে রাখার বিষয়ে আব্দুল আওয়াল মিন্টু জানান, গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই। ন্যাশনাল ব্যাংকে সবার টাকা নিরাপদে আছে। তিনি জানান, বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর অনিয়ম রোধ, বৈদেশিক বাণিজ্য বাড়ানো, রেমিটেন্স আসা সহ নানা বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। ন্যাশনাল ব্যাংকে অনিয়ম ছিল বহুমাত্রিক এবং বহুপাক্ষিক। আমরা সবগুলো অনিয়ম চিহ্নিত করার চেষ্টা করতেছি। ইতিমধ্যেই আমাদের 5টা অডিট টিম কাজ করতেছে, সেটা ইন্টারনাল অডিটও আছে, আবার আমরা বাইরে থেকেও অডিট ফার্ম নিচ্ছি, যাতে করে আমাদের টাকাগুলো যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক এবং এর ভিতরে আবার আমেরিকান সরকারও আমাদেরকে সহযোগিতা করবে। এই সম্পত্তিগুলো যদি আমরা মাত্র 10 থেকে 20% আমরা রিকভার করতে পারি, তাহলেও আমাদের ব্যাংকের অবস্থা এটা অনেক ঘুরে দাঁড়াবে। মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্বী। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালত তার জামিন মঞ্জুর করেন। সকাল 10:30টার দিকে আদালতে যান উর্মী। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। এ সময় জামিনের বিরোধিতা করে বাদীপক্ষ। শুনানি শেষে আদালত উর্মীর জামিন মঞ্জুর করে। 8 অক্টোবর আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মীর বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক, 6 কর্মকর্তা ও 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। 94তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তরা হলেন কুয়েটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ডক্টর সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর পিন্টু চন্দ্র শীল। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দান ও বিভিন্ন সময়ে সাধারণ ছাত্র শিক্ষক নির্যাতনে প্রত্যক্ষভাবে যুক্ত, সক্রিয়ভাবে রাজনৈতিক প্রভাব বিস্তারের সাথে যুক্ত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও 6 জন কর্মকর্তা ও 1 কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে ভৈরব, নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, নরসিংদী ও সিরাজগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভৈরবে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে এই আয়োজন করা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও রাজনীতিকরা উপস্থিত ছিলেন। সভার আগে গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দিনাজপুর, কুষ্টিয়া, নরসিংদী ও সিরাজগঞ্জে গণ অভ্যুত্থানে হতাহতদের স্মরণে সভা হয়েছে। শেরপুরের খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবার ভেঙে ও পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এর আগে মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার লছমনপুর এলাকার মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই সময় সংঘর্ষে 7 জন মুরিদসহ 13 জন আহত হয়। বুধবার আহতদের 1 জন মোহাম্মদ হাফেজ উদ্দিন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সকালে লছমনপুর ইউনিয়নের জমশেদ আলী কলেজ মাঠে নিহতদের জানাজা শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে হাজার হাজার মানুষ ঢুকে। এই সময় লাঠিসোঁটা নিয়ে দরবারে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় দরবারে শতাধিক গরু, মহিষ, ছাগল, দুম্বা সহ যাবতীয় মালামাল নিয়ে যায় মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে সেনাবাহিনী ও পুলিশ। এবার আরও কিছু সংবাদ এক নজরে। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা। অন্যদিকে 3 মাসের বকেয়া বেতনের দাবিতে জেলার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হ্যান্ডস ক্লথিং বিডি লিমিটেডের শ্রমিকরা। টাঙ্গাইলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 9টি বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক, 60টি নকল প্রবেশপত্র, 70টি স্বাক্ষরিত ফাঁকা রাজস্ব স্ট্যাম্প ও 1টি সিপিও সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে ছাত্র জনতার অভ্যুত্থানে 12 জন নিহতের পরিবার ও 63 জন আহতকে সম্মাননা জানিয়েছে জেলা প্রশাসন। তবে ভুক্তভোগীদের অভিযোগ, অনেকেই পাচ্ছেন না পর্যাপ্ত অর্থ ও চিকিৎসা সহায়তা। শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় 8,000 কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে কেটে ব্যবহার অনুপযোগী করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব বৃক্ষ রোপণ করি, বাসযোগ্য পরিবেশ গড়ি, এই স্লোগানে রংপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। দুপুরে নগরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক সাজিদুল ইসলাম। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।